সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সোনালী প্রান্তরে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, এবং আমাদের এই অনুষ্ঠান যারা বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে 100.8 মেগাহার্টসে এবং বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুক লাইভে মুহূর্তে আমাকে যারা দেখতেছেন এবং শুনতেছেন, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতি রবিবার আপনাদের জন্য কৃষির নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করি। নতুন ধার দিগন্তে আমরা যাতে এগিয়ে যেতে পারি কৃষিকে নিয়ে, সেই সূচনায় আমরা আলোচনা করে থাকি রবিবার। ঠিক তেমনি আজকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। যাদের বর্তমানে আম, লিচু, কাঁঠাল এরকম অনেক ফসল আছে, এখন বর্তমানে ফুলের মৌসুম। এই ফুলের মৌসুমটাতে কৃষকরা যাতে অধিক ফলন ঘরে তুলতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমাদের এই অনুষ্ঠান শুনতেছেন অধীর মনোযোগের সাথে এবং খুব আগ্রহ সহকারে আপনারা শুনুন। আপনাদের পাশে যে গাছগাছালি আছে, এখানে ফলের মৌসুমে, ফুলের মৌসুমে অধিক ফলন কিভাবে গড়ে তুলতে পারেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। আজকে আমাদের আলোচনার বিষয় আম ও লিচুর অধিক ফলনে এসময় করণীয়। আমাদের স্টুডিওতে এ বিষয়ে আলোচনা করার জন্য মাঠ পর্যায়ে খুবই অভিজ্ঞ দক্ষ ব্যক্তি সম্মানিত মোহাম্মদ সৈয়দ হোসেন, উপসহকারী কৃষি অফিসার, উকিয়া, কক্সবাজার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, এই যে আমি কিন্তু বিষয়টা বলেছি যে অধিক ফলনে আম ও লিচুর এ সময় করণীয়। বাংলাদেশ আমের জন্য বিখ্যাত এবং বাংলাদেশের আম এত সুস্বাদু যে সারা বিশ্বে সবার কাছে সমাদৃত যে বাংলাদেশের আম। এখন আমাদের একেবারে দোরগোড়ায়, আগে এক সময় আমরা ফজলি, আম্রপালি এবং ভালো ভালো জাতগুলো যাতে রাজশাহী থেকে আসবে, কখন আসবে সে অনুযায়ী আমরা বাজার থেকে কিনে খাইতাম এবং কখন আসবে সে অনুযায়ী বাজারের দিকে চেয়েই থাকতাম আমরা। এখন কিন্তু আমরা সেই দিন পার করে ফেলেছি কৃষি বিভাগের সহযোগিতায় এবং আপনাদের সর্বাত্মক প্রচেষ্টার কারণে বর্তমানে আম, এই যে এইসব আম, যে অনেক রকমের জাতের আম, যে সেটা আম্রপালি হতে পারে, ফজলি হতে পারে, কাঠিভাঙ্গা হতে পারে, বাড়ি ফোর হতে পারে, এরকম অনেক জাত আছে যেগুলো আপনাদের কাঙ্ক্ষিত, একবার সুস্বাদু সমৃদ্ধ কাঙ্ক্ষিত আমের জাত। এগুলো আমাদের প্রত্যেকের ঘরে আছে এখন এই জাতগুলা। তো যারা আমাদের অনুষ্ঠান শুনতেছেন, আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা বর্তমানে কি কি করণীয় থাকতে পারে এবং আপনাদের যে আম এবং লিচুর অধিক ফলনের জন্য কি কি ব্যবস্থাপনা নিতে পারেন একটু শুনুন এবং আপনাদের মাঠে সেটা ব্যবহার করুন। হ্যাঁ, আপনাকে প্রথমে জানতে চাইব, আমরা এই যে বর্তমানে ফুলের মৌসুম, আমের অনেক মুকুলে ভরা আম এবং লিচুর, এ সময়টাতে কেন আমরা অধিক যত্ন নিব? সুপ্রিয় কৃষানী ভাই বোনেরা, 100.8 মেগাহার্টসে এখন সোনালী প্রান্তরে যারা অনুষ্ঠান শুনতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আম এবং লিচুর অধিক ফলনে বর্তমান সময়ে করণীয় কী, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনার প্রথমেই আমরা একটু অবশ্যই জানি যে বাংলাদেশ একটা উষ্ণমণ্ডলীয় এবং অবউষ্ণমণ্ডলীয় অবশ্যই অঞ্চল, যে অঞ্চলে আমাদের প্রায় সারা বাংলাদেশেই আম আমাদের উৎপাদন হয়। লিচুও আমাদের কোথাও কোথাও একটু বাণিজ্যিকভাবে উৎপাদন হয়, কোথাও হালকাভাবে উৎপাদন বা কম হয়। কিন্তু যদি আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন, আমাদের বেশিরভাগই উত্তরবঙ্গের অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে আম এবং লিচুর উৎপাদন। এখন বর্তমানে আম এবং লিচুর প্রায় মুকুল আসছে, এই অবস্থায় আছে, বা অনেক সময় মুকুল ফুটন্ত অবস্থায় হয়ে গেছে কিছু কিছু যদি আগাম হয়। তাহলে এই সময় আমাদের আম এবং লিচুর জন্য কিছু বিশেষ করণীয় বিষয় রয়েছে। যদি এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, আমাদের লিচু এবং আমের অধিক ফলনে আমরা অবশ্যই সম্ভাবনা দ্বার খুলতে পারবো। যদি আমরা এগুলা না করি তাহলে আমাদের
লিচু এবং আম ফলন কম হবে। আবার দেখা যায় যে অনেক কৃষানী ভাই বোনেরা আমাদের কাছে আছেন বিভিন্ন মাঠ পর্যায়ে, যারা আমাদের উপসহকারী কৃষি অফিসার ভাইয়েরা আছেন, তাদের কাছে আসেন আম হচ্ছে না বা লিচু হচ্ছে না এই বিষয় নিয়ে। তাহলে এই বিষয়ে খুব আমি অল্প সময়ে আলোচনা করব। আমাদের আম এবং লিচু না হওয়ার পিছনে আমাদের সবচেয়ে বেশি যে কারণগুলো রয়েছে সেটা হলো আমাদের একদম কমন কিছু কারণ রয়েছে, যেগুলো হলো আমাদের সেচ ব্যবস্থাপনার একটা সমস্যা। আমাদের অনেকেই আমরা বিষয়টা কিভাবে দিতে হবে সেটা আমরা অনেক সময় জানি না। অনেক সময় দেখা যায় যে আমরা সেচ ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা এটা কিভাবে করতে হয় আমরা জানি না, যার জন্য হয়তো আমাদের ফলনের তারতম্য হতে পারে। এই জন্য কৃষানী ভাই বোনদের বলবো, যাদের লিচু গাছ এবং আম গাছ রয়েছে, আমাদের যখন দিনের যখন সূর্য উঠবে, সূর্য উঠে একদম ঠিক 12টা বা 1টা মানে ঠিক দুপুরে আমরা দেখব যে গাছের ছায়াটা আমরা কতটুকু আমাদের কাভার করছে গাছের নিচে, অর্থাৎ গাছের ক্যানোপি কতটুকু আছে, মানে ছায়া যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা দেখে আমরা একটা রিং করব, মিনিমাম একটা রিং করে আমরা, অর্থাৎ গাছের ছায়া যতটুকু আছে অর্থাৎ ক্যানোপি যতটুকু আছে ততটুকুতে আমরা সেচ দেওয়ার চেষ্টা করব। এরপরে গিয়ে আমাদের যদি সার যখন দিতে হবে, এটা সেচটা মূলত আমাদের বিশেষ করে যখন শুষ্ক মৌসুম হবে তখন আমাদের একটু অবশ্যই সেচটা নিশ্চিত করতে হবে। সেচটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমের ক্ষেত্রে, লিচুর ক্ষেত্রে। এরপর আমাদের বিশেষ করে কাঁঠালের ক্ষেত্রে আমাদের যদি ঘাটতি হয়, অনেক সময় ফলনে তারতম্য হয়। এরপর সার ব্যবস্থাপনা রয়েছে। সার ব্যবস্থাপনার মধ্যে আমরা জানি যে আমাদের গাছের জন্য অনেকগুলো খাদ্য দরকার, যে খাদ্যগুলা না হলে গাছ অনেক সময় নিজের পুষ্টি নিজের পুষ্টিটা পরিপূর্ণ করতে পারে না। সেই জন্য আমাদের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে তার মধ্যে আমাদের কৃষক ভাই বোনেরা সবসময় শুধু 3 থেকে 4টা আমাদের আইটেম ব্যবহার করে, যে কোনো সারের ইউরিয়া, টিএসপি ইউরিয়া, টিএসপি, আশেপাশে যেগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করে। তাহলে এক্ষেত্রে আমরা করবো যে এগুলাই করব, পাশাপাশি আমরা যেগুলো গৌণ উপাদান রয়েছে আমাদের এগুলো একটু আমরা ব্যবহার করার চেষ্টা করব। এরপর আম এবং লিচুর ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় সবচেয়ে বেশি খেয়াল করব, সেটা আমরা ডলু চুনটা একটু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো। যে আমরা গাছ প্রতি 300 থেকে 400 গ্রাম আমরা অবশ্যই ডলু চুন ব্যবহার করব। মানে আপনার কথাই যেটা বুঝতেছি, প্রিয় শ্রোতা কৃষানী ভাই বোনেরা, যারা আম এবং লিচু চাষ করতেছেন বর্তমানে, যাদের মাঠে এইসব গাছ আছে, আপনাদেরকে একটা কথা প্রথমে বলেছি যে সূর্যের আলো ঠিক দুপুরে মাথার উপরে আসলে যেরকম রোদ আসে, এটা ছায়া যতটুকু পর্যন্ত যাবে, আপনার গাছের ছায়া যতটুকু পর্যন্ত যাবে ঠিক দুপুর 12টার দিকে, অতটুকু জমিকে আপনি রিং করে ফেলতে হবে। কারণ ওই যতটুকু জমি পর্যন্ত ছায়া যাবে অতটুকু জমি থেকে আপনার গাছ কিন্তু খাদ্য গ্রহণ করে। এই জন্য আপনাকে অতটুকু জায়গা রিং করে স্থানটা নির্ধারণ করতে হবে। ওই জায়গার ভিতরে আপনাকে সার ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনা করতে হবে। আমরা সাধারণত সার দিয়ে গাছের গোড়ায় একেবারে সার দিয়ে বসে থাকি। গাছের গোড়ায় একেবারে সার দিলে কিন্তু এটা অনেকটা সাস্টেনেবল হয় না। আপনার সঠিক পরিমাণ সারটা আপনার প্রতিটি শিকড়ের গোড়ায় যদি যাওয়ার জন্য আপনারা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার যতটুকু ছায়া দুপুরে আসে ওই অতটুকু ছায়ার মধ্যে রিং করবেন, অতটুকু জায়গার মধ্যে আপনি পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটাকে সাস্টেনেবল পাবেন। আরেকটা কথা বলেছেন যে চুন ব্যবহারের বিষয়, এটা মাঠ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে চুন ব্যবহারের বিষয়টা। ঢোলো চুন, আমরা সাধারণত যে পাউডার চুন আছে, কৃষি চুনও বলতে পারেন এটাকে, ঢোলো চুনও বলতে পারেন, পাউডার চুন এটাই। এই চুনটা ব্যবহার করা খুবই উপযোগী। আপনার এই যে আম লিচুর মিষ্টতা এবং টক, এটা নির্ভর করে কিন্তু এই চুনের কারণেই। যদি চুন ব্যবহার করেন প্রতি বছর অন্ততপক্ষে একবার প্রতি পূর্ণ গাছের জন্য 300 গ্রাম হারে, এবং আরও বড় গাছের ক্ষেত্রে সেটা আরও একটু বেশিও হতে পারে, 1-2 বছরের গাছের জন্য 300 গ্রাম হারে এভাবে। এবং যত বড় গাছ হবে সেই অনুযায়ী চুনের মাত্রাটাও বাড়বে, অন্যান্য সারের মাত্রা যেভাবে বাড়ে। তো আপনাকে এই চুনটা ব্যবহার করলে যেটা হবে, আপনার এই যে আমের খুব মিষ্টতা পাবেন, এবং লিচু যে টক হয় এই টক আর হবে না, আমের যে টক হয় টক হবে না।
আপনার যে কুল কুল গাছে যে টক হয়, কিন্তু কুল টক হয়, অন্যান্য ফসলও টক হয়। চুন ব্যবহার করলে আশা করি এই টক মাত্রাটা থাকবে না, এবং এই যে ফল ঝরা রোধ করবে, এবং যে ফলের আকার আকৃতিও খুব সুন্দর দেখাবে। হ্যাঁ, যেটা নিয়ে বলছিলাম আমরা। হ্যাঁ, তাহলে এই সার ব্যবস্থাপনার মধ্যে আমরা চুনের কথাটা বিষয় আসছে 300 থেকে আমরা 400 গ্রাম আমাদের গাছ অনুপাতে। গাছ যদি বড় হয় তাহলে আমরা একটু বেশি করব। হ্যাঁ, পাশাপাশি আমরা প্রতি গাছে আমরা 100 গ্রাম ইউরিয়া, গাছ প্রতি 2 থেকে 3 বছরের গাছে 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম বা 75 থেকে 100 গ্রাম আমাদের এমওপি এবং আমাদের ওই ডলুসুনটা ব্যবহার করতে হবে। আর পাশাপাশি আমরা অন্য অন্য গৌণ উপাদান যেগুলো রয়েছে, এই গৌণ উপাদানগুলো আমরা যেগুলো মলিবডেনাম, সালফার বা অন্যান্য যে সোডিয়াম যেগুলো রয়েছে, এগুলো অল্প পরিমাণে আমাদের দিলেও মোটামুটি চলবে। এরপর আমরা গাছটার মিনিমাম সারটা যখন দিব, আমরা একটু গভীর করে আমরা মানে ক্যানোপি যেটা আছে এটা একটু আমরা কুড়ে দিব বা একটু আশ্রয় দিব, আশ্রয় দিয়ে আমাদের মাটির ভিতরে যেন সারটা যায়, এভাবে আমরা দিতে চেষ্টা করব। এরপরে আমাদের যখন পানিতে যখন আমরা দিব, আমরা পানির ওই রিং করে এই রিংয়ের মধ্যে আমাদের দিতে হবে। মূলত এটা সারটা দিব আমরা 2 কিস্তিতে দিব। আমরা বর্ষার আগে একবার দিব, আর একটা বর্ষার আমরা শেষে একবার দিব। এই সারটা আমরা 2 বারে মূলত, মানে এটা হচ্ছে পরিচর্যার বিষয়। আমরা কিন্তু আজকে আলোচনা করব আপনার এই সময়টাতে আম এবং লিচুর কি কি করণীয় থাকতে হবে। যেমন ধরেন বর্তমানে আমের এবং লিচুর ফুল এসেছে, অনেক জায়গায় ফুল একেবারে ফুটন্ত হয়েছে, আর অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুল ফুটবে অবস্থায় আছে, এবং অনেক জায়গায় গুটি দানা বেঁধে গেছে। আমরা জানি যে আপনাদেরকে 3 বার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রের কথা বলে থাকে। তো এই 3 বার যাদের বর্তমানে আমের আপনার জমির কি অবস্থা, আপনার ফসল এই যে আম এবং লিচুর কোন অবস্থায় আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। প্রথম যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে ফুল আসার আগে মুহূর্তে। দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার এখানে ফুল আসবে সেই মুহূর্তে একটা স্প্রে করতে পারেন, কীটনাশক এবং ছত্রাকনাশক দুইটা একসাথে মিশ্রণ করে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি আপনার কথাই বলেছেন যে সেচের ব্যবস্থাপনার বিষয়, যে যাদের ফুল আসবে অবস্থায় আছে সেই অবস্থায় কখনো আপনারা সেচ দিবেন না। যদি সেচ দেন সেক্ষেত্রে ফুল আসবে না, ওইটা থেকে পাতা গজাবে এবং ডালফালা গজাইতে থাকবে, তখন আর ফুল আসবে না। এই জিনিসটা আপনাকে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি ফুল আসবে সে মুহূর্তে আপনারা সেচ দেওয়া যাবে না। ফুল চলে আসার পরে সম্পূর্ণ ফুটে গেছে ফুল, সেই মুহূর্তে আপনার সেচ দেওয়া শুরু করতে হবে। এই মুহূর্তে যদি সেচ না দেন আবার ফুল ঝরে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ফুল আসার আগ মুহূর্তে একবার স্প্রে, আবার ফুল আসার পরেই ফুল একেবারে ফুটে যায় নাই এই মুহূর্তে একবার স্প্রে, এবং আরেকবার আপনার এই যে গুটি দানা আকার হবে, যে আমরা বোট খাই, সোনা বোট খাই, যে আমরা সামনে রমজান আসতেছে, ইফতারের সময় আমরা সবাই বোট খাই, এই বোটের আকার ধারণ করলে তখন এই সাইজের যখন হবে আপনার আম অথবা লিচু, তখন একটা স্প্রে করতে হবে। হ্যাঁ, এই বিষয় নিয়ে কি মাত্রায় কতটুকু কি স্প্রে করতে পারি আমরা? যদি আমাদের এই যে লোকমান স্যার বলছেন, আমাদের এই 3 বার স্প্রে করতে হবে। 3 বার স্প্রের মধ্যে আমাদের প্রথমে যখন আমাদের আমের মুকুল যখন আসবে, মুকুল আসার সময় আমাদের একবার স্প্রে করতে হবে। এরপর মুকুল যখন আমাদের একজন ফুটন্ত অবস্থায় হবে, তখন আমাদের ফুটে গেলে কিন্তু আমাদের স্প্রে করা যাবে না। আসার আগে একবার, মুকুল যখন আসবে তখন একবার, এরপরে যখন গুটি দানা হবে তখন একবার, 3 বার স্প্রে করতে হবে। এই স্প্রে করার সময় আমাদেরকে যে বিভিন্ন ছত্রাকনাশক এবং আমাদের বিভিন্ন কীটনাশক যেগুলো রয়েছে, আমরা কীটনাশক বিশেষ করে আমরা আমাদের রিফকর্ড বা ইমিডাক্লোরোফিট গ্রুপের আমাদের ওষুধ স্প্রে করতে পারি। আমাদের প্রতি লিটার পানিতে আমরা 1 গ্রাম হারে। এরপরে ছত্রাকনাশক আমরা ম্যানকোজেব স্প্রে করতে পারি। এরপর অনেক সময় সালফারও ছত্রাকনাশক হিসেবে ইউজ হয়, আমাদের সালফারও আমাদের অনেক সময় স্প্রে করতে পারি যখন আমাদের ছত্রাকের আক্রমণ হবে না। আর বিশেষ করে আমাদের যখন পোকা দেখা দিবে, তখন এই পোকার জন্য আমরা মূলত ইমিডাক্লোরোফিটটা আমরা স্প্রে করব। আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা দুইটা একসাথে স্প্রে করতে পারবো। তার মানে আপনার কথায় যেটা বুঝতেছি যে আপনার ইমিডাক্লোরোফিট গ্রুপের, সেটা হতে পারে ইমিটাফ বা অথবা রিফকর্ড,
এই দুইটার যে কোনো একটা স্প্রে করতে পারেন, অথবা সাইফারমেথ্রিন গ্রুপেরও হ্যাঁ। আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক কীটনাশক আপনারা নিতে পারেন। সেই সাথে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। ছত্রাকনাশক, যেমন আপনারা ইন্ডোফিল, অ্যান্ডোফিলাম 45 হ্যাঁ, বা ডাইথেনাম 45। ডাইথেন M45, এসব আপনার যে কোনো একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক দুইটা সব একসাথে মিশ্রণ করে স্প্রে করতে হবে। হ্যাঁ, এরপর আরেকটা জিনিস আমাদের যখন গুটি আকার ধারণ করবে, আমের মুকুলটা যখন ফুল ফুটে যখন ফুটন্ত হয়ে এরপর গুটি যখন আকার ধারণ করবে, তখন প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশ্রণ করে আমরা আরেকটা স্প্রে করতে পারি। তখন আমাদের ফল ঝরা রোধ করবে, এটা একটু দানা বড় হবে, একটু পুষ্টকর হবে, আমাদের অনেকটা এটা শ্বাসের জন্য অনেকটা ভালো হবে। মানে প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া 20 মিশ্রণ গ্রাম করে, ইউরিয়া, এটা মিশ্রণ করে। খুবই সহজ একটা বিষয়। প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া, মানে সামান্য পরিমাণ ইউরিয়া। আপনারা এক মুঠো না, এক মুঠো সে আরও অনেক কম হবে 20 গ্রামের বেলায়। আপনারা এতটুকু যদি আপনার ইউরিয়া স্প্রে করেন, এক্ষেত্রে পাতা কিন্তু একবারে সবুজ আকৃতি দান করবে এবং ফল ঝরা অনেক কমে আসবে। এই যে আপনারা জানেন যে গুটি যখন একটু বড় হতে থাকে তখন কিন্তু কালো হয়ে ঝরে যায়। এই সময়টাতে যদি আপনারা এই পদ্ধতিটা যদি অবলম্বন করতে পারেন, যে প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া স্প্রে করতে পারেন, অথবা কীটনাশক এবং ছত্রাকনাশক দুইটা মিশ্রণও যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আশা করি আপনার ফুল ঝরা এবং ফল ঝরার কাজটা অনেক কমে আসবে। হ্যাঁ, যেটা আর কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের গুটি জরা কমানোর জন্য কি ব্যবস্থাপনা নিতে পারি? আমাদের গুটি জরার জন্য, গুটি যখন আমাদের জ্বরে যাবে এই মুহূর্তে, গুটি জরার জন্য এটা স্বাভাবিক বিষয়, কিছু হালকা গুটি আমাদের জ্বরবেই। তারপরেও আমরা এই ব্যবস্থাপনাগুলো নিলে আমাদের গুটি জরা অনেকটা রোধ হবে, গুটি তেমন কিছু আর জ্বরবে না। এরপরে আমাদের যদি আমাদের এরপরও আরও কিছু করতে চাই, তাহলে আমাদের অবশ্যই লিচুর ক্ষেত্রে বা আমের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে কীটনাশক অন্যান্য একটু দেখে নিতে সব কৃষককে সবসময় গাছটা পর্যবেক্ষণ করতে হবে, আমরা কি করতে পারি কি করতে না পারি, আমাদের সংশ্লিষ্ট কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হবে। এটা করলে আমাদের মোটামুটি অনেকটা ফল ঝরা রোধ হয়ে যাবে আর কি। এরপর বিভিন্ন রোগ আছে, বিভিন্ন আমের এবং লিচুর বিভিন্ন হফার বা ফোকা রয়েছে, বা এপিড, এগুলো রস শোষক পোকা, বিশেষ করে রস শোষক পোকায় সবচেয়ে বেশি আক্রমণ করে। এই শোষক পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের বিভিন্ন ওই যে বললাম সাইফারমেথ্রিন অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের এই কীটনাশকগুলো আমাদের স্প্রে করতে হবে। এরপরে বিশেষ করে যদি আমরা ফল ঝরাটা রোধ করতে আরও বেশি আমরা পদক্ষেপ নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বাগানে আগাম ব্যবস্থাপনা নিতে হবে, পরিচর্যার ব্যবস্থাপনা নিতে হবে। পরিচর্যার ব্যবস্থাপনা নিলে আমাদের মোটামুটি অর্ধেক আমাদের গাছের ব্যবস্থাপনা হয়ে যাবে, প্রতিরোধমূলক ব্যবস্থাপনা আর কি। তার মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, এই পন্থা আপনাদেরকে ফলো করতে হবে। যে আপনার এই যে এইসব হফার ফোকা, এই সিড এগুলা কিন্তু খুবই ক্ষতিকর। এই যে গাছের যে ফলের ভিতর বিভিন্ন রকমের রং ধারণ করে, যে দেখতে এবড়ো থেবড়ো হয় এবং অনেক ফল ঝরে যায়, এই যে এফিড এবং জেসিড এবং হফার ফোকা এগুলোর কারণে। কারণ এই ফোকাগুলো আওয়াজ করে করে পাতার ভিতরে অনেকগুলো একসাথে ফোকা বাসা বাঁধে এবং এগুলা অনেক ক্ষতি করে আপনার। তো এই বিষয়ে যে আপনাদেরকে সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা যদি কীটনাশক ব্যবহার করেন, অথবা ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশকও যদি ব্যবহার করেন, এক্ষেত্রে এই হফার ফোকা আপনারা সহজে দূর করতে পারেন। এখন বর্তমানে আমরা কীটনাশকের দিকে একটু না গিয়ে আপনাদেরকে অনেক সময় যে জৈব বালানাশক ব্যবহার করে কিভাবে আমরা অধিক গড়ে ফলন তুলতে পারি, এই দিকে আমরা বেশি নজর দিই। এক্ষেত্রে আপনারা ইয়েলো ট্রাফ আপনারা হলুদ কাঠ যেটা বলি আমরা বাংলায়, ইয়েলো ট্রাফ বা হলুদ কাঠ, আমরা এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহারের পদ্ধতি যে আপনার এই যে পুরো বাগানের ভিতরে আপনার গাছের এক প্রান্তে একটা রশি বাঁধবেন, একটা বাঁশের কুটিতে, উঁচু বাঁশের কুটিতে আপনার গাছ অনুযায়ী, আরেক পাশে একটা রশি বাঁধবেন এবং রশির মধ্যখানে প্রতি 2 থেকে 3 ফিট অন্তর একটা যদি ইয়েলো ট্রাফ লাগাই থাকেন রশির মধ্যে, আপনার বাগান যত লম্বা হোক সেই অনুযায়ী আপনার 3 থেকে 4
60টা ধাপে অথবা আরও যদি বাগান বড় হয় সেক্ষেত্রে আরও বেশি ধাপ হতে পারে, এরকম রশি টান দিবেন। গাছের বড়ত্ব অনুযায়ী হ্যাঁ। একটু 2, 3টা 4টা 5টা করে যদি আমরা প্রতি গাছে যদি আমরা এই ইয়েলো ট্রাফটা ব্যবহার করি তাহলে আমাদের এই হফার পোকাটা আমাদের অনেক সময় হলুদের প্রতি আকৃষ্ট হয়ে হলুদের প্রতি আকৃষ্ট হয়। সাধারণত প্রত্যেক পোকার একটা আলাদা একটা কালারের প্রতি আকর্ষণ আছে, ঠিক তেমনি প্রত্যেক পোকা সাধারণত হলুদের প্রতি আকর্ষণটা বেশি আছে। এক্ষেত্রে ওরা ওই যেহেতু ট্রাফের মধ্যে কিন্তু অনেক আঠালো মিশ্রণ থাকে, দুই পাশে কিন্তু আঠালো থাকে ওই ইয়েলো ট্রাফে। তো যখন রাত্রে এবং দিনের বেলা এবং যে কোনো সময় হলুদ পোকাগুলো, হফার পোকা, এসিড এই পোকাগুলো দৌড়ে উঠতে উঠতে আপনার এই যে হলুদের প্রতি আকৃষ্ট হয়ে ওইখানে যায় এবং আটকে থাকে ওইখানে। এক্ষেত্রে আপনার অনেক পোকা ধ্বংস হবে। এবং এখানে কিন্তু আর কীটনাশক প্রয়োগ করা হচ্ছে না, এই জন্য পরিবেশ সম্মত এবং নিরাপদ ফসল আপনি গড়ে তুলতে পারেন এই পদ্ধতি অবলম্বন করেও। এই যে আরও আছে যে মাছি পোকা খুবই ক্ষতি করে, এবং এই যে আমের, লিচুর আপনার হুল ঢোকা দেওয়ার সাথে সাথে ওই আম এবং লিচু কালো হয়ে পচে যায়। এক্ষেত্রে আপনাকে যে সেক্স ফেরোমন ফাঁদ যেটা আছে, এটা এই যে মাছি পোকার সেক্স ফেরোমন ফাঁদ যেটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মাছি পোকার সেক্স ফেরোমন ফাঁদ আপনার প্রতি 5% জন্য একটা হারে 1 বিঘাতে সেক্ষেত্রে আপনার 8 থেকে 10টা যদি আপনারা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেন, তবে খেয়াল রাখতে হবে যে ফেরোমন ফাঁদটা যাতে আপনার গাছের একটু মাঝামাঝি অবস্থায় একটু খোলা জায়গায় হতে পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। এবং ফেরোমন ফাঁদের একটা জিনিসকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, প্রতি 4 থেকে 5 দিন অন্তর অন্তর নিচে যে সাবান মিশ্রিত পানি আছে সেটা কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। ওই সাবান মিশ্রিত পানি যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে পানির গুণগত মান নষ্ট হবে, এবং যে লিওরে আপনার পোকা লাগার পরেও যদি পানিতেও পড়লে সেক্ষেত্রে অনেক সময় এটা ক্ষতি না হতে পারে, এবং অনেক সময় ওই পানি শুকিয়েও যাবে, কারণ এখন শুষ্ক মৌসুম, এই জন্য পানি পরিবর্তন করতে হবে বারে বারে। আমরা আম এবং লিচুর পোকা নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। এখানে আম এবং লিচুর অনেক রকম আপনার রোগও আসে। এক্ষেত্রে কি কি রোগ আমরা দেখতে পাই? এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে রোগটা আমাদের বেশি আসে এটা হলো আমাদের যে আমের শোষক পোকা রয়েছে। এই শোষক পোকা, শোষক পোকার মাধ্যমে যখন এটা রস যখন শুষে খায় তখন এটা এক ধরনের রস ওরা নিঃসরণ করে। নিঃসরণ করার পরে এটা আমের মুকুল বা পাতায় এক ধরনের যে রসটা নিঃসরণ করবে ওইটার কারণে এটা কালো হয়ে যায়। কালো হলে আমাদের সেখানে আমাদের এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করতে পারে না, এটা খাদ্য উৎপাদন করতে পারে না গাছ, যার জন্য আমাদের গাছের খাদ্য ঘাটতি হয়ে যায়। যার জন্য অনেক সময় আমাদের এটা গাছ অধিক ফলনে আসতে পারে না। আমাদের এই যদি রস শোষক পোকা যদি আমরা এটা দমন করতে পারি তাহলে আমাদের এটা একটু মানে কম হবে। আমাদের রস শোষক পোকাটা মারার জন্য এই কাজটা করতে হবে। এরপরে যদি আমরা এখানে যে শুটিমোল্ড বা এই যে রস শোষক পোকার যে রসের মাধ্যমে যে শুটিমোল্ড রোগটা হয়, ওই শুটিমোল্ডটা আমরা ছত্রাকনাশক দিয়ে আমরা দমন করতে পারি। এক্ষেত্রে আর অধিক ফলনের জন্য আমাদের আরেকটা করণীয় আছে, এটা হলো আমাদের আম গাছ যখন আমাদের প্রতি বছর যখন ফলন্ত অবস্থায় আমরা যখন হারভেস্ট করে ফেলবো, ফল যখন আমরা হারভেস্ট করে ফেলবো, তো অবশ্যই আমাদের গাছটা প্রুনিং করতে হবে। একটু প্রুনিং না করলে আমাদের পরবর্তী বছরে ওই গাছে আর ওই যে শাখায় আমাদের প্রথমে এই বছর ফল আসবে, আগামী বছর হয়তো সেই গাছে সেই শাখায় হয়তো ফল নাও আসতে পারে। আমাদের মানে ডাল ছাঁটাই করতে হবে আর কি। বিভিন্ন ডাল যেগুলো রয়েছে যেগুলোর মধ্যে এই বছর ফল আসছে, এই ডালগুলো আমাদের ছাঁটাই করতে হবে। যদি ছাঁটাই না করা হয় তাহলে আমাদের ফলনটা একটু কমে আসবে, পরবর্তী বছরে কমে আসবে। সাধারণত কৃষকরা যারা বাগানি তারা নিজেরাও জানেন, নতুন গজানো ঢালে কিন্তু ভালো ফুল এবং ফল আসে, পুরাতন ঢালে কিন্তু ফুল এবং ফলের মাত্রা অনেক কম হয়। এই জিনিসটা যদি আপনারা শিক্ষণীয় শিখে থাকেন সেক্ষেত্রে এই যে আলোচক মহোদয় যেটা বলেছেন আপনাদেরকে প্রুনিং করা, এই প্রুনিং পদ্ধতিটা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। আপনার এই যে ফলন নেওয়ার পরপরই পুরাতন ঢাল যেগুলো আছে, মরা ঢাল যেগুলো আছে, এই মরা ডাল এবং পুরাতন ঢালগুলো আপনাকে কেটে
প্রুনিং ব্যবস্থাপনা নিতে হবে এবং ওইখান থেকে নতুন ঢাল গজাবে, নতুন ঢাল গজালে তখন আরো অধিক ফলন আসবে অধিক নতুন ফলন ডালে। আসবে, হ্যাঁ। লিচুর ক্ষেত্রে আমরা এতক্ষণ আম এবং লিচু দুইটারই কথা বললাম। লিচুর কিন্তু একটা মারাত্মক একটা সমস্যা আছে, সেটা হচ্ছে লিচু ফেটে যায়। হুম। এই যে লিচু ফেটে যাওয়ার এটা থেকে করণীয় আমরা কি? লিচু যখন আমাদের পেটে যাবে, আমাদের মূলত আমরা যখন আলোচনা করেছি প্রথমে সার ব্যবস্থাপনা, এখানে যদি আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলোর পাশাপাশি আমাদের এখানে কিছু বোরন সার দিতে হবে। বোরন সার যদি দিই এবং বোরন সারের মাত্রাটা আমাদের অবশ্যই সংশ্লিষ্ট যেখানে আমাদের অফিসার বাইরে আসেন, উপসহকারী কৃষি অফিসার বাইরে আসেন, ওদের পরামর্শ মতো আমাদের গাছ প্রতি আমাদের কি পরিমাণ দিতে হবে সেটা আমাদের ছোটোদের ক্ষেত্রে, ছোটো গাছের ক্ষেত্রে এক প্রকার, বড় বা গাছের ক্ষেত্রে অন্য প্রকার আমাদের এই বোরন সারটা একটু দিতে হবে। আর দানাদার, যদি আমরা দানাদার কোনো সময় দিতে নাও পারি তাহলে আমাদের ষোলো বোরন যেটা রয়েছে আমাদের যখন সেটা আমরা স্প্রে করতে পারি, যখন আমাদের দানা যখন একটু গুটিয়া যখন আকার ধারণ করবে তখন আমরা এই ষোলো বোরনটা আমরা স্প্রে করতে পারি প্রতি লিটার পানিতে, অর্থাৎ প্রতি 10 লিটার পানিতে আমাদের 20 গ্রাম একটা ষোলো বোরন আছে, এই বোরনটা আমরা স্প্রে করতে পারি। এই ষোলো বোরনটা স্প্রে করলে আমাদের অনেক সময় এই আর দানাটা ঝরে যাবে না। আর এরপরে আমাদের জিব্রেলিক অ্যাসিড রয়েছে, অনেক সময় গাছে অনেক সময় হরমোনের কারণে, অনেক সময় লিচু গাছে, আম গাছে হরমোনের কারণে অনেক সময় দানাটা ঝরে যায়। এই জন্য আমাদের অনেক সময় হরমোন জাতীয় ওষুধ বা পিজিআর আমাদের যেটা বলি, যেটা হলো আমাদের জিব্রেলিক অ্যাসিড। আমরা অনেক সময় দোকানে জিব্রেলিক অ্যাসিড যদি আমরা চাই তাহলে আমাদের সেটা জিব্রেলিক অ্যাসিডটা আমরা পানির সাথে মিক্স করে আমরা স্প্রে করতে পারি। মানে যেসব গাছে ফুল এবং ফল আসে না, ঝরে যায়, ফুল ঝরে যায়, এক্ষেত্রে আপনার পিজিআর ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা গেছে যে এই সময়টাতেও অনেক গাছে, আম এবং লিচু গাছে ফুল, সব গাছে ফুল আসছে কিন্তু একটা গাছে এই বছর ফুল আসতেছে না। তো এক্ষেত্রে আপনাকে করণীয় যে এই জালুসব মহোদয় যেটা বলছেন যে পিজিআরটা হচ্ছে এক প্রকার হরমোন, এই হরমোনটা আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে স্প্রে করলেই দেখা যাবে ওইখানে যে গাছের মতো একটা জীবন্ত একটা উদ্দীপনা সৃষ্টি হয়ে আপনার এখানে ফুল আসবে আবার, এবং ফুল আসলে আবার ফলন তো পাবেনই। বোরন সারটাও আমাদের এসেনশিয়াল, বোরন সার কারণ ঝরবে না, ফাটবে না। আর একটা কথা যে আমরা যাদের ফল ফেটে যায়, আম গাছে এবং লিচু গাছে ফল ফেটে যায়, এক্ষেত্রে এটার সবচেয়ে মূল উপাদান হচ্ছে বোরন সার। বোরন সারটা অনেকে হয়তো চিনতেছেন না, আমি একটু স্বাভাবিকভাবে আপনাকে চেনার জন্য বলতে চাই যে যারা এই যে ক্যারাম খেলা খেলেন ওইখানে আমরা যেটা বোরিক পাউডার ব্যবহার করি এটাই কিন্তু বোরন। এই যে বোরন সার যদি আপনার প্রতি গাছে সামান্য পরিমাণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে হতে পারে আপনার 50 গ্রাম বোরনও যদি বড় গাছের ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এখানে আর ফুল এবং ফল ফেটে যাওয়া অনেকটা রোধ হবে। এবং যারা মাটিতে ব্যবহার করতে পারে নাই, আপনার ফল ধরে গেছে, সেক্ষেত্রে আপনারা স্প্রে আকারে আপনারা এই যে বোরন সারটা, সোলোবল বোরন যেটা আছে, এই সোলোবল বোরনটা আপনারা স্প্রে করতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, প্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আমাদের অনুষ্ঠান যারা দেখতেছেন এবং শুনতেছেন, আপনাদের আম এবং লিচুর সবচেয়ে যত্নের সময় হচ্ছে এখন। এই সময়টাতে আপনারা ফুল এবং ফল ঝরার রোধের জন্য সবচেয়ে বেশি যত্ন নিতে হবে। এই সময়টাতে যত্ন নিলেই আপনার মিষ্ট ভালো ফল আপনার গড়ে তুলতে পারবেন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় জানাবো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক অনুষ্ঠান।